কতদিন পরে গ্রামে যাচ্ছি, সবাই কি আর আমাকে চিনতে পারবে? সবকিছু কি আর আগের মতো আছে? কি যে বলো ড্যাডি, আর বলিস না। বুড়ো বয়সে তোর বাবাকে ভিমরোদ পেতে কত করে বললাম, এই সময় আমার এত ব্যস্ততা, সমিতির কাজ, সেলাই কেন্দ্রে দেখাশোনা, কত কাজ। তা না, ওনাকে গ্রামের ভূতে পেয়েছে, বলা নেই কওয়া নেই, হুট করেই চলে। আমার কিন্তু মজাই লাগছে দাদি, কি মজা। যদি তারা ছড়া পেয়েছে না পেয়ে ঘুরে যাবে। চুপ কর, নিজরে পাকা। দাদুর মতে ফাঁকিবাজ হয়েছে। ঠিকই বলেছে মোসাম্মদ শেফালি বেগম, ওরফে শেফু, ওরফে শেলি শিকদার। আমি আসলেই একজন ফাঁকিবাজ। আমি আমার নিজেকে ফাঁকি দিয়েছি আমার আপনজনদেরকে, আমার নাগরিকটা গ্রামকে আমি ফাঁকি দিয়েছি। এমনকি আমার নিজের অস্তিত্বের সাথে মিশে যাওয়া আমি আসলে একজন ফাঁকিবাজ। আপু জোরালি, হুন্তরা, তোকে যে কথা পাওয়ার জন্য ডাকছি। মজিবর, তুই কর। হুন্তরা, আমগোর সামনে কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমগো নাগের বিটা দলের জয়লাভ করতে হইব। কোলাহার শিল কাপ খেলায় শিল এবার আমগো জিততে হইব। গেলবার বেকার কোন ক্লাবের খেলায় অল্পের লেগে আমরা শিল পাইনি, তাই এবার আমগো আরো বেশি পরিশ্রম করতে হইব। আপু জোহর আলী, তগ উপর কিন্তু আমগো অনেক আশা, তাই এখন থেকে তবে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। একদিনে কিন্তু কামাই দেওয়া যাবে না, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। আমার পক্ষে সকল সময় প্র্যাকটিস করা সম্ভব না। কেন, কি হয়েছে? তোর আবার কি হলো? বাবাই ক্ষেতের কাম ফালায় আইসিজি চায় না। এটা আমি দেখুন, আমরা সকলে মিলে গিয়া চাচারে বুঝাই আহম, মানিক দাদারে লগলে দাম। আমার একটা কথা আছে। কি কবি তুই? লঙ্গি পরে তোর খেলন যাব না, আমার কিন্তু হাফ প্যান্ট নাই। ঠিক আছে ঠিক আছে, সকল ব্যবস্থা হইব। মানিক দাদার কাছে শুনছি এই গ্রামে এইখানে একটা ক্লাব গড়া ছিল। মানিক দাদা আসছিল এই ক্লাবের সেক্রেটারি। এই ক্লাব থেকে খেলা হইতো, নাটক হইতো, যাত্রা হইতো। আরো দুজন লোক আছিল, এক লোহা কাহা খেলার ক্যাপ্টেন, আরেকজন বিশু কাহা নাটক যাত্রার গুরু। দেশ ভাগনের পর দুজনেও পরে চলে গেছে। এরপর থেকে সবই বন্ধ। গ্রামের লোকেরা ভাগাভাগি করে ক্লাব গড়টা বেচা খেয়েছে। আমরা আবার ক্লাব গড় বানাবো, খেলা হইব, নাটক হইব, যাত্রা হইব। এই ক্লাব ঘরের সামনে আবার মেলা হইব। এই ক্লাব ঘরে আমরা একটা স্কুলও খুলব। আরে কি হলো? দেখি 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 না। ইসরে, কত রক্ত! কি করি? খাড়ো খাড়ো। কি দেখো অমন করে? বউ দেই রে, স্বপ্নের বউ। আরে তুই এখানে, আর আমি তো সারা গ্রাম বইটা খুঁজতেছি। আরে আমি তো আঙ্গুল কেটে বসে রয়েছি। ও তাই তো দেখতেছি। ফোন
খুব ভালো খবর আছে। কি খবর দোস্ত? আমি আমি সিএস পেয়েছি। এটা কি দোস্ত? আরে তুই বুঝবি না, বিরাট বড় অফিসার। বড় অফিসার তো? হ্যাঁ। ও সরকারি বড় অফিসার। বাবা রে দোস্ত রে, আরে আজ সত্যই আমাকে গর্ব, আমাকে এই নাগের বিটা গ্রামের সন্তান, আমাকে প্রাণপ্রিয় মুজিবুর রহমান শিকদার এসডিও চাকরিতে যোগ দিতে চাইতেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাকে মুজিবুরের কামিয়াব করুক। আরেকটা কথা ভাই মুজিবর, তুমি এই গ্রামটারে ভুলে যাও না। তোমার জন্য আজ আমরা ডাক্তারজি নানা রঙের স্বপ্ন দেখতেছি। তুমি এখন সরকারি বড় অফিসার হইতেছ। ব্রিটিশ আমলে পরাধীন দেশে এই অসহায় গ্রামটার লেগা আমরা কিছু করবার চেষ্টা করছিলাম, কিছুটা করছিলাম, কিন্তু দেশ ভাগ হয়ে গেল, বন্ধুরা সব ওপারে চলে গেল, আবার আমরা পিছিয়ে পড়লাম। এখন তুমি স্বাধীন দেশের বড় অফিসার হইতেছ, তুমি এখানে খারায় কথা দাও, এই স্কুল, এই গ্রামের রাস্তাঘাট, এই সমিতি, এইসবের লেগে তুমি কাম করে দিবা। ভাই মুজিবুর, তুমি কিছু কও। শ্রদ্ধেয় মানিক দাদা, উপস্থিত আমার গুরুজনেরা ও বন্ধুগণ, আমি শহরে চাকরি নিয়ে যেতেছি। তার মানে তো এই না যে আমি গ্রামটা ছেড়ে দিতেছি। এটা আমার গ্রাম, আমার বাপের বিটা, আমার অস্তিত্ব। কই, আমি যখন 17 থেকে স্কুল কলেজে লেখাপড়া করছি, আমি তো এই গ্রামটাতে ভুলে যাইনি। আপনারা যখন আমার ডাকছেন, যে কামের জন্য আমার ডাকছেন, আমার এই আপনাকে পাশে পান নাই? তাইলে আমি যেমন আছিলাম সেইরকমই থাকুন, চিরদিনই থাকুন। আপনাকে যেমন করে হোক এই স্কুলটা টিকে রাখতে হইব। এই যে আমি, আমার সামর্থ্য আসলে বলে আমি শহরে থেকে স্কুল কলেজে লেখাপড়া করছি, কিন্তু এই আমির আলী, এই অপু, সামাদ, শমশের, এরা কেন পারে না? কেন পারে নাই? সেই জন্যই যেমন কেন হোক এই স্কুলটারে হাই স্কুলে পরিণত আমার করতে হইবই। আমার শূন্যস্থান পূরণ করানোর লেগা আমির আলী যথেষ্ট। মা গো, কি রে, কি কবি কইলি না? না কইয়াই ফিরে যাইতেছে। কি হে মা, তোমার না না দেখলে ভালো লাগে না। পাগল ছেলে, বুঝলি রে শেবু, মজিবার দ্বার বড় হইল না, কখনো আমার একটু না দেখলেই মামা করে। বাচ্চাটা আমার কাল গায়ে আবার ঢাকায় চলে যাইব। চাচি, মজিবুর ভাই আরো 2-4 দিন থেকে গেলে পারতো। সেইটা কি আমিও চাই না রে শেফু, কি করুম, নতুন চাকরি, তুই বুঝবি কি, তোর তো লেখাপড়া আর ওইলই না, আর করবি বা কেমনি? পাঠশালার পড়া শেষ কইরা ঘরেই বসে আছো, সেও তো মেলা দিন হইল। বড় স্কুল কি আর এই তল্লাটায় আছে? তোর বাপের অবস্থা ভালো থাকলে তরেও আমি পড়ার লেগে ওই মজিবরের লাহান ঢাকায় পাঠাইয়া দিতাম। কত মাইয়া ঢাকায় হস্টেলে থাইকা পড়ে, তোর মানিক দাদার কত আশা ছিল তরে লইয়া। হ্যাঁ, বুঝলি রে শেফু? মা আমি বাইরে গেলাম। বুঝলি শেফু, আমার এখন একটাই কাম, মায়াডারে একটা ভালো দেখে বিয়ে দেওয়ান আর বাদশাডারে মানুষ করন। মজিবরের লাগিয়া চিন্তা কি, আর তরে তো এখন ঘরে উড়াই আনলেই হইল। চাচি, ওহন আমি যাই, দরকার হইলে আমার খবর দিও। তা খাইয়া যাবি না? না, মা বকাবকি করবো, আমি যাই। হ, যা, তোরও তো পোড়া কপাল, জন্মাই এই মাডারে হারাইলি। সৎমার ঘর, ছেলেপুলে হইল না বইলেই তো তোর আদরটা অহনো আছে।
ঠিক আছে যা আমিও যাই যাই ধুয়ে আনি কি হাতছাড়া কি দেখতে পারবো তো আমরা শুরু আছি যখন তোর দেখা করা যায় ও আমার বুঝি বড় স্কোর বড় হইলে কি করতে হয় জানোস তো হ্যাঁ ভালো হইব না হাতছাড়ো আচ্ছা ছাড়লাম তোর আমার কাছে কর্নার নেই আচ্ছা মজিবুর ভাই তুমি কি চাকরি করবা পুলিশে দূর পাগলি আমি তো সিএসপি আমি এসডিও হমু তুই তো লেখাপড়া করছ কিছু বুঝুছি না তুমি আমার পড়াইবা পড়াম তয় কদিন পর তোর একটা বিয়েই পড়াই দেবো ওই মেলি আরে কই যা এদিকে যাই না রে এই আলাদা আমি শুনছি তোর মনটাও আমি জানি শেফালি তরি তখন দুইজনের খুব মানায় রে দোস্ত চিন্তা করিস না কিছু চিন্তা করিস না সব ঠিক আছে চিন্তা করিস না। আমার অনেক ঋণ আমি হেরে গেলাম বুঝলে আমি হেরে গেলাম মিস শেলি শিকদার আচ্ছা কি সব আবল তাবল বকছো তোমার কি হয়েছে দাদি তাকে খেতে তো চুপ কর বাদল দাদু তুমি সারাদিন বসে বসে কি এত ভাবো সে তুই বুঝবি না রে তোমার বুঝি অনেক কষ্ট 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 কিসে তুই আছিস না দেখো দাদু আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দেবো সে আশাই তো আছি রে তুই অনেক বড় হবি অনেক অনেক বড় হবি আমরা যা পারিনি আমাদের অনেক ঋণ অনেক অসম্পূর্ণ কাজ তোদের যে করতে হবে দাদু একদিন দেখবি পূব আকাশে সোনালি ভোর আসবে যাও তুমি কি যে বলো আমি কিচ্ছু বুঝি না তার থেকে আমি চললাম খেলতে যাই
এখনো বসে বসে ঝিমুচ্ছ? আমি দুটো মিটিং আর ডিনার সেরে ফিরে এলাম। কি দেখছিল ওটা? দেখি। কি দেখছো এমন করে? তোমাকে। তুমি অনেক বদলে গেছো শেফালি। শেফালি? মানুষ পেছনের দিকে হাঁটে না, উপরে উঠে এসো। তুমি বোধহয় ঠিকই বলেছ। মোসাম্মদ শেফালি বেগম ওরফে শেফু ওরফে শেরি শিকদার। আমি বোধহয় পেছনের দিকেই হাঁটছি। ড্যাডি, মাই ফ্রেন্ড শেফাত। তুমি তো ওকে আগেও দেখেছো। ও, দেখেছি বুঝি। জি আঙ্কেল। তা মা, তুই কোথাও বেরোচ্ছিস বুঝি? জি আঙ্কেল, আজকে আমাদের একটা ক্লাবে পার্টি আছে। আসি ড্যাডি। ওকে ড্যাডি, বাই বাই। কি ব্যাপারটা? স্যার, রাস্তা তো সামনে দুইটা, কোন দিক দিয়ে যাবো? তাই তো, আমিও তো চিনতে পারছি না। তুমি পাচ্ছ? কই না, আমিও তো ঠিক লোকেট করতে পারছি না। আসলে গ্রামটা অনেক বদলে গেছে, অথচ আমরা দুজনেই কিন্তু এই গ্রামেরই সন্তান। ফিলোসফি ছাড়ো, বড্ড ধকল যাচ্ছে। এখন তাড়াতাড়ি পৌঁছতে পারলেই বাঁচি। কি হলো দাদু, শেষ পর্যন্ত নিজের গ্রামের পথটাও ভুলে গেছো? দেখো, নিজের নামটাও ভুলো না যেন। এই যে ভাই শোনো, আমারে কিছু কইলেন? ও বাবা, এই গ্রামটার নাম কি? শাহপুর। শাহপুর? তাহলে তো আই পড়ছি। আচ্ছা, নাগের ভিটা এই কাইলে যান দেবো? হ্যাঁ, আপনি কার বাড়ি যাবেন? শিকদার বাড়ি। বাদশাহ চাচার বাড়ি? বাচ্চা তুমি চিনো? চিনুন না কেন? আপনি বুঝি বড় শিকদার সাহেব? বড় শিকদার তুমি চিনো? দেখি নাই, তবে বাজানের কাছে শুনছি খুব ভালো মানুষ। তোমার বাজারের নাম কি? কেন? আমির আলী, মুক্তিযুদ্ধ আমির আলী। এই তল্লাটে সবাই চিনে। বাম ডান, বাম ডান, বাম ডান, বাম ডান, বাম ডান, বাম ডান। ইপিআর এবং সেনাবাহিনী ভাইরা যোগদান করেছেন, তাদের খাওয়া দাওয়ার ভার আমাদের নিতে হবে। একদিন যেভাবে চলেছে, বাড়ি বাড়ি থেকে আমরা খাওয়া নিয়ে এসেছি, সেটা দীর্ঘদিন চলতে পারে না। কারণ আমার মনে হয় যুদ্ধ চলবে দীর্ঘদিন, তাই আমাদের একটা ফান্ড করার প্রয়োজন। সে ফান্ড আমাদের করতে হবে চাঁদা আদায় করে, কিন্তু সেটা হতে হবে স্বতঃস্ফূর্ত হবে, কোনো রকম জোর জুলুম করা চলবে না। আপনারা সবাই রাজি? রাজি।
এইটা কাকু বাড়ি হ্যাঁ তোমরা কারা বাবারা? আমরা ওই গ্রামের মানুষ এই মুক্তিযুদ্ধের চান্দার জন্য আইছি শুনছি বাবা, তোমরা যুদ্ধ কইরা ওই এজিদ গড়ে বধ কইরা ফালাও বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করুম, আর কষ্ট সহ্য হইতাছে না। হ্যাঁ বাবা, তোমরা যুদ্ধ করা মানুষ গেরে বাঁচা। শিকদার ভাই বুড়ি নিজেই তো ভিক্ষা কইয়া খায়, আমাকে অবস্থান না দিব কই থেকে যাই আমরা যাই। হারাও বাবারা, ও কিন্নির চান্দা বুঝি যাইস না? না মা, না না মা, মা ও কথাটা ওইভাবে কয় নাই, আপনি নিজেই তো কষ্টে আছেন। আচ্ছা কথা বাবা, কিন্তু আমি তো স্বাধীনতার যুদ্ধে শরীক হইতে চাই বাবা। আমার একটা মুরগি আছে, এই একটা আন্ডা পারছে আজকে, তোমরা নি বাবা। চাচি আন্ডা লাগবো না, আপনি দোয়া করেন। না না না, দেন চাচি দেন, আন্ডা দেন, আমার নিব। তোমাদের ভুলব না, তোমাদের কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখলে চলবে না, যেতে হবে। বড্ড ধকল যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি। এসো এসো। আমির আলীর ছেলে, আমির আলীর ছেলে, তোমার বাসান আমার ভালো মানুষ কয়। আমি তোমার মতি করতাম না বাজান, কই দিতেছিলেন? পরে যাইমুনি, আগে চলেন আপনার বাড়ি পৌঁছাই দিয়ে। তুমি এখন কি করো বাজান? লেখাপড়া তো রইল না, বাজানে চাইছিল কিন্তু হইল না, এখন রিক্সা চালাই। ও তা এইখানে রিক্সা চলে? হয়, বাস স্ট্যান্ড থেকে পাড়ায় পাড়ায় রিক্সা যাওয়া আসা চলে। দাদি রিক্সাটা কিনে দিছিল বলে রক্ষা। দাদি তো দাদি এলো কোথেকে? আমি মা তো এই কবে মরে গেছিল গিয়া। কেন আপনার মায় দাদি মরে যাওয়ার 1 বছর আগে বাজানের যাইকা একটা রিক্সা কিনে দিয়েছিল আমার লেগা। ও হেডে দিয়ে এখন 2টা রিক্সা হয়েছে, একটা ভাড়া দেই, একটা আমি চালাই। ভালো ভালো। দাদি মরে যাওয়ার পর বাজানের টাকা ফেরত দিতে গেছিল বাদশা চাচারে, তার ন্যায় নাই। বাদশা চাচা কয় মা বাচ্চা থাকলে নিত না, আমি নিই কেমনে? ঠিকই করছে বাচ্চা, ঠিকই করছে। এটা দিয়ে এখন 2টা রিক্সা হয়েছে। ও
তো বাবা, তোমার তোমার বাজান কি করে? বুড়ো হয়ে গেছে, তারপর গ্যাস্ট্রিকের বেদনাও, সারাদিন স্কুলে পড়ে থাকে, বিনা বেতনে দপ্তরের কাম করে। চল বাজান, 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 শিকদার চাচা আইছে। কোন শিক্ষা চাচা? বড় শিকদার চাচা। হ্যাঁ, কোন নেই লাভে কেটাইছে? আছে ছেলে মেয়ে চাষিও আইছে। তুমি যাইবা না বাজান? লও তোমার নামাই দিয়াই। লও লও। আচ্ছা তোর জায়গা পোলা পানি স্কুলে পাঠাবে, বুঝছো? বাজান লও। দেখো বাজান, বাদশা, বাদশা বাড়ি শুনি? বাদশা, কাকে চান আপনি? বাড়িতে শিকদার সাহেবের কথা বলছেন? হ্যাঁ, শিকদার সাহেব, বড় শিকদার সাহেবের কোথায় কি যাচ্ছে? উনি এখন বিশ্রাম নিচ্ছেন, বড্ড ক্লান্ত। আপনি বরং অন্য সময় আসবেন। ঠিক আছে, ঠিক আছে, আমি এইখানে বই বিশ্রাম শেষ হলে একটু করেন। আমি আইছি, একটু দেখা করতে চাই। কি করো আমির আলী ভাই, কখন এলে? দেরি হয়েছে না? হ্যাঁ, খবর তাহলে ঠিকই পাইছো। আর আইবা না কেন? তুমি আসিলা মিয়া ভাইয়ের জানের দোষ। তো দেখা হয়েছে মিয়া ভাইয়ের লোকে? আরে ক কি তুমি বহু, আমি অনেক খবর দিয়েছি। হ্যাঁ, বহু বিলাম। বড় চাচা, তোমার তো সব তুলি পাইকে গেছে। বাচ্চা কিদিকে কই গেছিলি? সাইলে না আটে গেছিলাম মিয়া ভাই। কি আনলি? এই তোমার লিগে গুড়া মাছ আর কচি লাউ পাতা। তুমি তো আবার মা রাতের এই মাছের চড়চড়ি আর কচি লাউ পাতার ভর্তা না হইলে আর কোনো কিছুই খাইতা না। শুটকি আনস নাই? হ মিয়া ভাই, তাও আনছি। যা বৌমার যে কত ভালো করে রান্না করতে, বুঝলি? তোর কথা হই না, তারপর জিব্বাতে পানি হয়ে বসে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। মিয়া ভাই, হ্যাঁ, ওই আমির আলী ভাই আইছে, তোমার লোক দেখা করতে চায়। আমির আলী? হ, কেন তোমার মনে নাই? মনে থাকবো না মানে? আমির আলীর কথা মনে থাকবো না? আমি যাইতাছি। আমির আলী, আমির আলী, কেমন আছিস ভাই? কেমন আছিস? ভালো, খুব ভালো আছি। তাই আপনারা ভালো আছেন? কি করলি তুই? মানে তুই মানে আপনি বলিস? তুই মানে আপনি বলি? তুই আমার একটা জুতা মারলি না কেন? কি যে কন,
ভাই সেই দিন কে আছে কোহানে আপনারা কোহানে আমি আমির আলী আমি আলী তুই তুই অন্তত আমার দূর করে দিস না, তুই আমার ভুল বুঝিস না। আমার বড় কষ্ট রে, বড় কষ্ট। যজ্ঞা লজাই ভিতরে যাই, কতদিন তো দেখা আমরা বুড়া হয়ে গেলাম রে, বুড়া হয়ে গেলাম। ডার্টি ননসেন্স, গ্রামে যে মানুষ কি করে থাকে। উফ, ঘুমিয়ে পড়েছো নাকি? বলো। বলছিলাম কি, থামলে কেন, বলো। ভাবছি তুমি আবার কিছু মনে করো কিনা। আমি মাইন্ড করবো? তোমার কি কিছু হয়েছে নাকি শেলি? সব ব্যাপারে হেয়ালি করো না তো। ঠিক আছে বলো, এবার আমি সিরিয়াস। না, আমি এখানকার জমি জিরাতের কথা বলছিলাম। হ্যাঁ বলো। এতদিন পরে গ্রামে যখন এলেই আমার মনে হয় জমি জিরাতের একটা ফয়সালা হয়ে যাওয়াই ভালো। একদিন না একদিন তো ভাগাভাগি করতেই হবে। তাছাড়া বয়স তো হচ্ছে, কখন কার কি হয়ে যায়। হ্যাঁ ঠিকই বলেছো মোহিতের মা, কখন যে কার কি হয়ে যায়। তুমি যদি বাদশাকে কিছু বেশি দিতে চাও আমার তাতে কোনো আপত্তি নেই, তবু আমার মনে হয় একটা ফয়সালা হয়ে যাওয়াই ভালো। আর বাদশা তো অনেকদিনই একা একাই সব ভোগ দখল করলো, কি বলো? ও এতক্ষণে বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে এবার তোমার গ্রামে আসার খুব বিশেষ আপত্তি ছিল না কেন। আমার কোনো কথাই কি তুমি বাঁকা ভাবে না নিয়ে পারো না? আশ্চর্য। শুয়ে পড়ো, কাল সকালে মনে করে দিও। বাদশাকে বলবো মানুষের সব স্বপ্ন পূরণ হয় না, কিছু স্বপ্ন থেকে যায়। বাচ্চাকে একটু ডাকো তো। বাচ্চা নেই। নেই মানে? এই অসময় গেল কোথায়? চলে গেছে। চলে গেছে? বাক্স প্যাটটা নিয়ে চলে গেছে। বলেছে নাগের ভেটা গিয়ে ওখানে কোনো কলেজে পড়বে, দরকার হলে হাল চাষ করবে, তবু নাকি এখানে আর নয়। ও তা তুমি বাধা দাওনি? আমি বাধা দেবার কি? তোমার ভাই বোনরা আমার কথা শোনে নাকি? আদর দিয়ে দিয়ে ওদের তুমি মাথায় তুলেছো। ভাবি দেখেছো দেখেছো তোমার সামনেও আমাকে কেন চোখ রাঙাচ্ছে? চুপ করো। হ্যাঁ ভাবি, কও
তোমার সংসারে তো আজ আমরা পর গাছাই, তোমার তো আমরা কোনোদিন কষ্ট দেই নাই। ছোট ভাই হাট বাজার থেকে বেবা কামি করে, আমিও রান্না বান্নার থেকে সব কামি করি। মহিত্রে তোমার থেকে আমি তো বেশি লালন পালন করি। এরপরও তুমি আমাকে ভাতের ঘুটা দিলা। ভাতের জন্য এখানে আসি নাই। মিয়া ভাই তুমি আমাকে দেশে পাঠাই দাও, আমার আর পড়ালেখার দরকার নাই। তোমার কষ্ট আমরা সইতে পারি না। ছোট ভাইও যাওয়ানোর সময় এই কথাই কইয়া গেছে। মেয়ে ভাই, ছোট ভাই তোমার উপর রাগ করে যায় নাই। আর ন্যাকামি করতে হবে না, যাও না, তুমিও গ্রামে চলে যাও, গিয়ে সবাইকে বলো ভাবির জন্যই থাকতে পারলাম না। যত সব, আরো কত কিছু আমাকে দেখতে হবে, কত কিছু আমাকে শুনতে হবে। কাঁদিস না বই, কাঁদিস না। মা, মা গো, আমার বড় কষ্ট মা, বড় কষ্ট। আমি পারলাম না, আমি পারলাম না মা, আমি আইরা গেলাম। মা গো। ভাই কি মা করতেছ? ভাই আয় একটু বয় আমার পাশে, বয়। মায়ের কথা বড় বেশি মনে পড়তেছে আজকে। এই যে আমি 1.5 বছরের জন্য আমেরিকা ট্রেনিং এ গেলাম, এই সময় মায়া মারা গেলেন। রানীরেও তুই বিয়া দিয়ে দিলি। ভাই আমার মাফ করে দিস ভাই। কি যে কমিয়া ভাই, তোমার উপর আমরা রাগ করে থাকতে পারি? তুমি মিলা আমাগো মাথার উপরে বট গাছের লাহান, তুমি আসিলে বলেই তো আমরা এই পর্যন্ত আইছি। তা জাগা, তুমি কি লিগে ডাকছো হেইটা কও। হ্যাঁ কই, বউ আইছে, তুমিও আইছো। কইতেছিলাম কি, জমি যা আছে এটা একটা ফয়সালা হয়ে যাওয়ার দরকার। কন তো যায় না, কন কি হয়, হায়াত মত সবই আল্লাহ। বুড়ো হয়ে গেছি, কন তো যায় না, কন কি হয়। তা তোর ভাবিও আমারে বারে বারে কইতাছিল। আমি আবার কখন কি বললাম? আমি কইতাছি জমি জিরা যা কিছু আছে তার একটা ফয়সালা হয়ে যাওয়ার দরকার। কবে আবার আশা হয়, কি কষ্ট না। আমি আর কি কমু, তোমার উপর কোনো কথা আছে? তুমি যেটা কইবা সেইটাই আমরা মাইনে নেব। মায় মরণের সময় কইছিল তোর বড় ভাই যেটা কয় সেইটাই তুই মাইনে নিস। তাইলে রানের একটা খবর দে, ওর জামাই রেলওয়ে তাড়াতাড়ি যেন চলে আসে। আমি এমনিতেই কয়ে রাখছি, তাছাড়া তুমি আইসো শুনলে হেরা কি আবার আস্থা রাখবো। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। আর একটা কাম কর, ওই রতনপুরের মোহরি সাহেব আছে, হ্যাঁ, ওনার একটা খবর দে, আমার কিছু কথা আছে। আচ্ছা দাদু, তুমি তালপাতার বাসি চিনো? দেখিনি, তবে বড় দাদু শুধু তালপাতার বাঁশির গান শুনে কিনা তার ছোট দাদু তো কিন্তু আজকেই মেলা থেকে একটা তালপাতার বাঁশির গান বাঁশি এনে দিবে। দাদু রে, সেই দিন কি আর আছে? সেই দিনও নাই আর সেই মেলাও নাই। আরে তাতে কি হয়েছে? এই বৈশাখী মেলা, পৌষ মেলা, নবান্নের মেলা, মহরমের মেলা, কত রাজ্যের মেলা, এই দিনও নাই মেলাও নাই। তোমার কোনো চিন্তা নাই, তোমার এই দাদু আবার তালপাতার বাসি বানাইতেও জানে।
কি দাদু, কি দাদু এত গল্প করা হচ্ছে? হ্যাঁ, তুমি ওই দাদুকে বলো না আমাকে একটা তালপাতার বাসি বানিয়ে দিতে। আচ্ছা আচ্ছা বলবো। তুমি এখন ভেতরে যাও, এদের সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি এলি তো যাই। এদিকের অবস্থা। তাই তো দেখতেছি। আরে রাঙ্গা পিসি, ও রাঙ্গা পিসি, রাঙ্গা পিসি, আমারে চিনতে বলেন না? আমি জানি নাকি? আমি আলি, আরে আমাকে মজিবর, আও এদিকে আও। ও বাবা, চোখে কম দেখি তো। তা কে বাবা তুমি? গলার স্বরটা যে ভদ্রলোক ঠেকছে। আমি মজিবর। আপনাকে মজিবর? কোন মজিবর? ওই যে ছোটবেলায় আপনার কত জ্বালাইছি, আপনি আমার কত আদর করতেন, আমার নাড়ু খাওয়াইতেন, গান গাইতেন, কীর্তন গাইতেন, আপনার মনে নাই? হবে হয়তো। মজিবর, হ্যাঁ, রাঙ্গা পিসি বড় কষ্ট। তা ওই যে ওর বাতি যাও না, বাতি হরিপদ, আরে ওই নষ্টাটাই তো শেষ করলো সব। এবার যে যুদ্ধের সময় গেল, হ্যাঁ, ওপার গিয়া ফিরে আইলো না। আইলো একবার, আইসা ওই নিজের জমি জমা সব ফাঁকি চুকি দিয়ে বিক্রি করলো, রাঙ্গা পিসিটা বিক্রি করলো। বাবা, আমার মিশা কথা বইলা আমার সব বেঁচে ফেলানোর পর আমার আর পাত্তাই দেয় না। ওর বউ পড়া পথে তো আমারে নানান কথা বলে। শেষমেশ পেটের ধান্দায় কলকাতা শহরে ভিক্ষা করা শুরু করলো। মাঝখানে ব্যস্ত লেগে তখন তাকে কেমন পুড়তে লাগলো। শেষে ভিক্ষা করতে করতে বর্ডার পার হইয়া দেশে চলে আইলাম। ভিক্ষা করেই যখন খাবো তখন দেশের মাটি যাই খাই। পিসি, হ্যাঁ, তুমি আমার লগে যাইবা কনে? ঢাকায় আমার বাড়িতে থাকবা? না বাবা, আর না। আমার কাছে কলকাতাও যা, ঢাকাও তাই। আমি আরে গ্রাম ছেড়ে কোন ওখানে যাব না। আমার মরণ জানি গ্রামের মাটিতেই হয়। আমার সীতা ছাই জানি এই গ্রামের মাটির সাথে মিলেমিশে যায়। আমরা কি যুদ্ধটা এই জন্যই করছিলাম? কি চাইলাম, কি হইল, কি পাইলাম, সব শালা রাজাকারের বাচ্চা। তুমি তো শহরিয়া মানুষের মতোই কইলা। কেন? মানে শহর থেকে যারাই আসে তারা সবাই রাজাকারের উপরে সব দোষ চাপাইয়া দিয়া নিজেকে দোষ ঢাকবার চেষ্টা করে। এইটা তুই কি কর? এই যুদ্ধের সময় আমাকে দেশে এই গ্রামে কয়টা রাজাকার আছিল? 9টা। আর মানুষ আছিল কত? 16,000। যুদ্ধের সময় এই 4টারে হজম করছে, বাদ বাকি হল তো 5টা। এই 5টা এখন তো আমাকে দেখলে মাথা নিচু করে যায়। আরে 16,000 মানুষ যদি নিজেকে খারাপ হইতে না দেয়, রাজাকার কেউ যদি এরকম সুযোগ না দেয়, তাই কি কেউ করতে পারে? মজিবর ভাই, আমরা পয়সা দিই, আমরা অতীত ভুলে গেছি। দোষটা কিন্তু আমাকে না, এই যে শহরের মানুষের, তোমাকে। তুই ঠিকই কইছিস। আমরা ওই রাজাকার ভুলা যেতে বসি, ওরা কিন্তু আমাকে ভুলে নাই। বাদ দাও, আমি কও তোমার পোলা ওই মোহিতের কথা। মোহিত? মোহিত? জি বাবা। কোথায় যাচ্ছিস বুঝি? হ্যাঁ বাবা, তোমাকে তো বলেছিলাম আমার এক বন্ধু রফিককে তো তুমি চেনো। সিঙ্গাপুর দুবাইয়ের সঙ্গে রমরমা ব্যবসা।
ও বলেছে কিছু একটা ব্যবস্থা করবে আমার জন্য। তুই তুই কি তোর শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? তুমি দুঃখ পাবে জানি, কিন্তু বাবা এছাড়া। চুপ কর! ইউনিভার্সিটিতে ভালো ছাত্র ছিলি, বিদেশে পাঠালাম, ডক্টরেট করে এলি। কত আশা ছিল, নতুন নতুন গবেষণা করবি, সমাজ মানুষকে কিছু একটা দিবি। বাবা তুমি যা চেয়েছিলে আমি তো তাই করছিলাম, কিন্তু পারছি না কেন? সে কি আমার দোষ? তুমি চেয়েছিলে বলেই তো বিদেশের এত বড় সম্ভাবনাময় ভবিষ্যৎ ফিরে আমি দেশে ফিরে এলাম। তুমি চেয়েছিলে বলেই তো আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দিলাম। কিন্তু শিক্ষকতা মানে কি এই? দেখ দেখ, দলাদলি সবখানে আছে, আর সেখান থেকে যে বেরিয়ে আসতে পারে সেই তো আসল মানুষ রে। কিন্তু বাবা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বলতে কি কিছু আছে? ছাত্র রাজনীতি, হানাহানি, মাস্তানি, এসবকে সবাই দায়ী করছে, কিন্তু আসলে কি তাই? আমরা শিক্ষকরা জ্ঞানদানের চেয়ে বেশি ব্যস্ত ব্যক্তিগত দলাদলিতে। লাল নীল হলুদ দলে ভিড়তে না পারলে বিশ্ববিদ্যালয়ে টেকা যায় না, প্রমোশন পাওয়া যায় না, চাকরি কনফার্ম হয় না। আর এসব কাজে নিজের গ্রুপকে শক্তিশালী করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছাত্রদেরকে ব্যবহার করছি। কিন্তু কিন্তু তাই বলে বাবা, শিক্ষকদের প্রধান কাজই হলো ছাত্র পড়ানো, অথচ আজ সেটা সেকেন্ডারি বিষয়ে পরিগণিত হয়েছে। আমাদের প্রধান কাজই যেন লাল নীল হলুদ দলে বিভক্ত হয়ে যাওয়া, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কে থাকবে তা নিয়ে সারাটা বছর ব্যস্ত থাকা। আরো আছে বাবা, যখন দেখি কিছু কিছু শিক্ষক ভুলে যায় ছাত্র পড়ানোই তাদের একমাত্র, বলতে গেলে প্রধান কাজ, এবং সেই কাজকে গৌণ করে নিজেকে নিয়োজিত রাখছে বিভিন্ন স্টাডি গ্রুপের তথাকথিত কাজ। তুই তথাকথিত বলছিস কেন? গবেষণা তো শিক্ষকতার একটা অঙ্গ। পুঁজিপতি দেশের বিভিন্ন এজেন্সির হয়ে কিছু তথ্য সরবরাহ করাকে তুমি গবেষণা বলছো? এতে দেশের কোনো উপকার হয় না, ক্ষতি ছাড়া। বিনিময়ে এরা পায় অঢেল পয়সা। বলতে গেলে প্রজেক্ট গবেষণার নামে তারা বিক্রি হয়ে যায় বিদেশি এজেন্সির কাছে। অথচ কি আশ্চর্য, এরা আবার সারাক্ষণ বিভিন্ন সভা সমিতিতে বলে বেড়াচ্ছে প্রগতিশীলতার কথা, আদর্শের কথা, দেশপ্রেমের কথা। এসব দেখে শুনে দম বন্ধ হয়ে যায় বাবা। তাই আমি পালিয়ে বাঁচার চেষ্টা করছি। আর ব্যবসা, সে আমি টাকার জন্য করছি না বাবা। আর সে শিক্ষা আমি তোমার কাছ থেকে পাইনি। বলতে পারো আমি স্বাধীন হতে চাইছি মাত্র। বড় কষ্ট বোমা, বুকে আমার বড় কষ্ট। আমি না হয় আবারও আপনার ছেলেকে আপনার কথা বলবো বাবা। কোনো লাভ হবে না বোমা। ঢাকাতে ভর্তি হবে বুঝলি? আমি একা থাকতে থাকতে একদম হাঁপিয়ে উঠেছি, আর তাই তো আজে বাজে বন্ধুদের সাথে মিশে আমিও খারাপ হয়ে যাচ্ছি। শোন, তুই গেলে দুই বোনে মিলে খুব মজা হবে, যাবি তো? যাইতে তো খুব ইচ্ছা করে, কিন্তু কিন্তু বাবা কি রাজি হইব? কেন রাজি হবেন না? তুমি বস, আমি তোমারে কই। আবার কি হলো? মা একদিন বাবারে কইছিল এখানকার স্কুল তো ক্লাস 8 পর্যন্ত, মায়েরা যখন বৃত্তি পাইলো ওরে বরং ঢাকায় পাঠাইয়া দাও, ভাইজানের কাছে থাইকা পড়ালেখা করবে। কিন্তু বাবা মারে কইলো, কি বললেন? কইলো, তাহমিনার মা তুমি তো জানো সেই ছোটবেলায় বাপরে হারাইছি, মিয়া ভাই তো সব, বাপই তো। মিয়া ভাইয়ের বড় কষ্ট, তাহমিনারে পাঠাইয়া মিয়া ভাইয়ের কষ্ট আর বাড়াইতে চাই না। ভালো হবে না। মৌলী সাহেব, সব লেখালেখি হয়ে গেছে তো? আমি রেলের যেভাবে করতে করেছিলাম সেইভাবে লিখছেন তো? এই যে আপনি একটু পুরে দেখেন শিখতেছেন। ঠিকই আছে। আচ্ছা জি মিয়া ভাই। রানী, নে ভাই,
তোরা যখন সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দিছস, জিনিসটা আমি পাকাপাকি করে ফেললাম, দলিলি করে ফেললাম। হাত মতো কথা তো কম যায় না। মিয়া ভাই, হুম, মা মরণের সময় কয়ে গেছিল, জমি জোড়া তুমি যা সাব্যস্ত করো আমরা যেন তা মাইনে নেই, আর তুমি যা সাব্যস্ত করো তাতে আমি অন্তত রাজি। তুমি কি করবো মা? ভাইজান, এইসব আপনাকে ভাই বোনের ব্যাপার, এ না আমার কথা কোন বেয়াদবি। আপনি গুরুজন, আপনি যা ভালো বোঝেন তাই করবেন। খুব ভালো কথা কইছো। তাহলে আমি কই, ওই যে স্কুল ঘরের সামনে যে 5 কানি জমি আছে, ওইটা আমি একটা বিশেষ কারণে আমি একাই নিতে চাই। তোরা কি করছ? আচ্ছা, আমি আর কি কমু, আমি তো আগেই কইছি তুমি যেটা করবা সেটাই ঠিক। এবার তাহলে বাড়ি মানে বিটা বাড়ির কথা আউন যাও। এটা এখানে যে থাকবো সেই বউ দখল করবো, এটা কোনো বাড়াবাড়ি হইব না। আচ্ছা, আর বাদ বাকি জমি জিরা যা আছে সেটা রানী তুই শোন, মুসলিম শরীয়ত অনুযায়ী বাদশাহ আর আমি দুজনে পাবো 2 ভাগ করে, আর তুই পাবি 1 ভাগ। তাই তো মৌরি সাহেব? যে এই সেরকমই বিধানই আছে। তো বাদশাহ তোর ভাগ তুই, আর রানী তোর ভাগ তুই পেয়ে যাবি দলিল রেজিস্ট্রি হওয়ার পরেই। আর আমার ভাগ বাদশাহ। মিয়া ভাই, আমি তো তোর লেগে কিছুই করতে পারলাম না। আমার ভাগটা আমি তোরে দিয়ে গেলাম। কিন্তু মিয়া ভাই, মাই ডিসিশন ফাইনাল। মিয়া ভাই, আমার একটা কথা ছিল। ক। আমার অংশটাও বাসা বাড়ি দিয়ে যাবে চাই। বাসা বাড়ি তো আমার জন্য অনেক কিছুই করছে, আমার তো আর কিছু করণের নাই। রানী ঠিকই কইছে মিয়া ভাই। কিন্তু ভাই সেটা কি করে সম্ভব? মানে দলিল হয়ে গেছে, তাহলে তো আবার নতুন করে দলিল লিখতে হবে। মিয়া ভাই, হ্যাঁ, এত বড় হয়েছি, তোমার কথার কোনোদিন অবাধ্য হয়নি। আজকে আমার আমার আবদারটা তোমার রাহনি লাগবো। মহরি সাহেব, ঠিক আছে শিকদার সাহেব, আমি কাইলেই নতুন করে আরেকটা দূরে লেখা আপনার কাছে নিয়ে আসুন। আমার আরো একটা কথা আছে। আমি যে 5 কানি জমি নিছি, এই 5 কানি জমি আর ব্যাংকে জমানো আমার 1 লাখ টাকা আমি নাগের ভিটা স্কুলে দিতে চাই। কি কাজ বাদশা? আলহামদুলিল্লাহ। আমি স্কুলে সব কাগজপত্র লয়ে দিতেছি, আপনি সপ্তাহখানেক পরে আসেন। আমি কথা দিতেছি, যেমনি করে হোক স্কুলের অ্যাফিলিয়েশনটা আমি করে দেবো। সে আপনি পারবেন স্যার, সেই ভরসা আমার আছে। তবে আমগো একটা কথা আছে শিকদার সাহেব। কও। আপনি আমাদের স্কুলের জন্য জমি দিলেন, বিল্ডিং বানানোর টাকাও দিবেন বলে কথা দিয়েছেন, স্কুলটাকে হাই স্কুলও করে দেবেন। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি স্কুলটার নাম হবে নাগের বিটা এমআর শিকদার উচ্চ বিদ্যালয়। আমরা আপনার মতামত চাই হবে। সেটা হয় না ভাই, সেটা হয় না। আপনি তো ভালোবাসার কথা, আন্তরিকতার কথা আমি চিরজীবন মনে রাখুন।
কিন্তু সেটা হয় না। বুঝলো ভাই, আমরা তো তাই চাই, আমরা তো সেই সিদ্ধান্ত লইয়ে আইছি। আমির আলী, এই স্কুলে আমার নামে এই কথা তুইও কইতাছস? দেখ দেখ আমির আলী, একটা মক্তব শুরু কইরা প্রতিষ্ঠা প্রতিপত্তির মনে আমি আস্তে আস্তে অনেক দূরে সরে গেছি। কিন্তু তুই যৌবনে বউটা মরে গেল, আর বিয়াও করলি না, সংসারও করলি না, সারাটা জীবন আমি স্কুলটা লই পড়ে রইলি, নিজেও লেখাপড়া করলি না, ছেলেদেরও লেখাপড়া করালি না, অথচ অন্যের সন্তানগুলিগা সারা জীবন স্কুল স্কুল কইরা তুই আজকে মরণের দুয়ারে এসে খারাইছস। তার উপরে তুই একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আছিলি, ভালোবাসা নিয়া দেশের জন্য যুদ্ধে ঝাঁপাই পড়ছিলি। এর পরিবর্তে কি পাইছস তুই? কিছু পাস নাই, কিছু চাষও নাই, অথচ আমরা পাইছি। এই জায়গায় স্কুল তোর নামে, আমির আলীর নামে না হয়ে কি আমার নামে হইব? আপনি ঠিকই বলেছেন স্যার। এবার তাহলে আমরা স্যার উঠি। চল রে, চল চল চল। এসব কি হচ্ছে? কেন, অন্যায়টা কি দেখলে? এই যে আজ শেফালি বেগম থেকে শেলি শিকদার হয়েছ, সেটা কি সম্ভব হতো যদি ওই আমির আলী আমাকে সুখী কত না চাইতো? তখন বুঝিনি, এখন বুঝতে পারছি। এসব তুমি কি বলছো? তুমি তুমি আমাকে আর কত অপমান করবে? গ্রামের সহজ সরল মেয়ে শেফালির পরিণতির জন্য কে দায়ী? তুমি কি তোমার মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, আভিজাত্যের কারণে শেফালিকে শেলি শিকদারে পরিণত করনি? বলো, এর জন্য দায়ী আমি একা? এর পেছনে তোমার কোনো ভূমিকা ছিল না? মুজিবন, মুজিবন বন্ধু, সবকিছু তুই আমার দোস্ত, একটা কথা দেওয়া বলে আমার শেষ হওয়াটা যেন এই গ্রামে তোর পাশে হয় দোস্ত। দাদু, তোমাকে যে ডাক্তার প্রতিদিন ইনজেকশন দিয়ে যান, তোমার ব্যথা লাগে না? ডাক্তার কি বললো বৌমা? তেমন কিছু না বাবা, এই আপনার নার্সিং সম্পর্কে। তোমার শাশুড়ি ফিরেছে? না বাবা, এখনো ফেরেননি মা। মুহিত কোথায়? ও ফেরেনি। ও, আর গুলশান? ও বন্ধুদের সাথে ঘরেই আছে। তার মানে হাতটা দিচ্ছে, বুঝলে বৌমা? ওকে নিয়ে আমার বড় দুশ্চিন্তা। মুহিতকে নিয়ে আমি তেমন ভাবি না, ওকে আমি আমার মতো করে গড়ার সময় পেয়েছিলাম। আর যাই করুক না কেন, ও একেবারে পচে যাবে না। কিন্তু গুলশান
ও যে কি করবে, মায়ের আশকারা পেয়ে পেয়ে তিনজন যে কি সব করে বেড়াচ্ছে। আপনি কিছু ভাববেন না বাবা, ওকে আমি বুঝাবো। হ্যাঁ বৌমা, তুমি ওকে একটু বুঝিও, ওকে একটু দেখো। হ্যাঁ মোহিত, জি বাবা। অফিস থেকে এলি বুঝছি? জি বাবা। ও তা তোর 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 ব্যবসা কেমন চলছে রে? ভালো না বাবা। কেন রে? আসলে বাবা, এই সমাজে বেঁচে থাকা বড় কঠিন। ন্যূনতম মূল্যবোধে কোনো দাম নেই আজকাল। সে অনেক কথা বাবা। ব্যবসার ব্যাপারটাও দেখলাম, সে একই পার্সেন্টেজ, ঘুষ, তদবির, কারচুপি। আমি আমি পারছি না বাবা। তাই তাই ভাবছি আমি বিদেশে চলে যাব। তুমি কিছু মনে করো না বাবা, তোমার অবাধ্যই আমি বিদেশে চলে যাব। মাস্টারি ছেড়ে ব্যবসা? তুই না মানুষ হতে চেয়েছিলি, স্বাধীনতা চেয়েছিলি, তুই শেষ পর্যন্ত তুইও হেরে গেলি বাবা। তোকে যে অনেক কিছু বলার ছিল, নাগের ভিতর অনেক দায়িত্ব যে তোকে আমার দেওয়া ছিল বাবা। মোহিত, মোহিত তো হয় না বাবা, তো হয় না। মা বাবার শেষ ইচ্ছা ছিল আমাদের গ্রামের বাড়িতে যেন তার কবর হয়। না, আমি তো পারবো না। মোহিত, তুই তো জানিস, তুই জেনে শুনে কেন অবুঝ হচ্ছিস। আমি যে বনানীতে 50,000 টাকা খরচ করে তোর কবরের জায়গা কিনে রেখেছি। বাচ্চাটা থেকে খবর পাঠালাম, সেও যে আসছে না কেন। আমির আলী ভাই, আমির আলী ভাই, আমির আলী ভাই, মিয়া ভাই আর নাই গো। আমির আলী তুমি কিছু করো না কেন আমির আলী ভাই? তুমি না কথা দিছো? দাঁড়াও, ওকে তোমরা নিতে পারবে না। আমি 50,000 টাকা খরচ করে বনানীতে ওর জন্য জায়গা ঠিক করে রেখেছি, ওকে তোমরা নিতে পারবে না। আপনি তো রুলেন, ধর।